সো হে গাইজ, যেমনটা আমরা ওয়ার্ল্ড অফ ইমমর্টাল সিরিজের লাস্ট এপিসোডে দেখেছি যে অনেক লোকের সাথে মিলে এখন সে নিজের একটা সুপার অ্যালায়েন্স তৈরি করতে শুরু করেছে, যে অ্যালায়েন্সে সত্যিই অনেক লোক যোগও দিয়েছে। কিন্তু যতক্ষণ সে তার এই কাজ করছিল ততক্ষণ শাও চ্যান সেই জায়গাতেই গিয়ে সেখান থেকে লাইফ নেকটার চুরি করে নেয়, যেখানে সাথে সাথে তার বন্ধুত্ব হয়ে যায় লিটল বিস্ট, যার নাম কোকো, তার সাথে, যার কারণে এরা দুজনেই নতুন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। কিন্তু ট্রি ম্যান ট্রাইবের যে ট্রি অ্যানসেস্টার ছিল সে সবার সামনে এসে তাকে সব কিছু বলে দেয় এবং বলে যে শাও চ্যানকে এখানে আমার কাছে নিয়ে এসো। আর জিউ ফ্যামিলির যে সেনাপতি ছিল সে কিং চ্যাংয়ের কাছে পৌঁছে যায় তার সাহায্য নেওয়ার জন্য, যাতে সে তার ইয়ং মাস্টারকে বাঁচাতে পারে। তো কিং চ্যাং তার সাহায্য করার জন্য তৈরিও হয়ে গিয়েছিল। এরপরে এখন আমাদের সেই জায়গাটি দেখানো হয় যেখানে প্রিন্স জিউ আছে এবং সেখানেই যেতে থাকা সিপাহীরা নিজেদের মধ্যে কথা বলছে ট্রি ম্যান ট্রাইবের সেই ট্রি অ্যানসেস্টরের ব্যাপারে। তারা বলে যে কাল ট্রি ম্যান ট্রাইবের অ্যানসেস্টর সামনে চলে এসেছিল এবং সে তার রিয়েল ডিভাইন পাওয়ার দেখিয়েছিল, যার কারণে সব লোক এটা জেনে গেছে যে সে ডেমি গড রিয়েলমে পৌঁছে গেছে। কিন্তু সাথে সাথে এই লোকদের যাও এর ব্যাপারেও জানা হয়ে গেছে যে যাও সেই ট্রি ম্যান ট্রাইবেই পৌঁছে গেছে, যে তাদের সাথে মিলে নিজের একটা নতুন ফোর্স তৈরি করেছে। এরা তো এই ব্যাপারেই কথা বলছিল যে যাও নিজের সাথে আনডাইং সেক্টকে মিশিয়ে নিয়েছে এবং আনডাইং সেক্টের কারোর সাথে থাকাটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়, কারণ তারা তাদের সাথে মিলে নিজের একটা সুপার অ্যালায়েন্স বানাচ্ছে। আর সবচেয়ে বড় মিশন যা বর্তমানে দেওয়া হয়েছে তা হলো শাও চ্যানকে প্রাণে মেরে ফেলা। এরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে যায় যে শাও চ্যান তো সেই যে নিজের পাওয়ার দিয়ে আমাদের প্রিন্সের সাথে ফাইট করার সময় তার একটা হাতও কেটে দিয়েছিল, এই কারণেই শাও চ্যানকে দুর্বল ভাবার ভুল কারোরই করা উচিত নয়। আর এই লোকেরা আসলে প্রিন্সের জন্য কিছু ড্রিঙ্কস নিয়ে যাচ্ছিল, যেখানে তখনই তাদের সামনে চলে আসে সেনাপতি, যে এটা বলতে থাকে যে কি আবারও প্রিন্স নিজের জন্য ড্রিঙ্কস আনিয়েছে। তো সেই সিপাহীরা বলে যে হ্যাঁ এমনই, কিন্তু সেনাপতি এদের মানা করে দেয় যে না, তোমরা এই ড্রিঙ্কস প্রিন্সের কাছে নিয়ে যাবে না, কারণ এখন সে নিজেই দেখা করার জন্য গেছে প্রিন্সের সাথে, যে নিজের সেক্টের একটা বেশ শান্ত জায়গায় বসেছিল আর ড্রিঙ্কসের পর ড্রিঙ্কস পান করে যাচ্ছিল। এই ড্রিঙ্কসের সাহায্যে সে নিজের ব্যথা ভোলার চেষ্টা করছিল, কিন্তু বারবার এই ড্রিঙ্কস শেষ হয়ে যাচ্ছিল, যার কারণে প্রিন্স জিউয়ের রাগ আরও বেশি বেড়ে যাচ্ছিল। সে বোতলগুলো ভাঙতে থাকে আর ড্রিঙ্কস আনার অর্ডারও দিতে থাকে। বোতল ভাঙতেই তখনই সেখানে চলে আসে সেনাপতি, যে তাকে এটা বলতে থাকে যে এবার থামো, অনেক হয়েছে। কিন্তু প্রিন্স তাকে বলে যে জলদি আমার জন্য আরও বেশি ওয়াইন নিয়ে এসো। সেনাপতি বলে যে প্রিন্স, আপনি এই যা কিছুই করছেন আপনার সেটা করা উচিত নয়, বরং আমি তো আপনার জন্য একটা খুবই ভালো জিনিস নিয়ে এসেছি। তখনই সেনাপতি প্রিন্সকে দেখায় একটা খুবই পাওয়ারফুল স্ক্রোল, যা ডেফিনেটলি প্রিন্স জিউয়ের সাহায্য করতে পারে। প্রিন্স তো এই স্ক্রোল দেখেই বেশ খুশি হয়ে যায়, আর সে এটা বলতে থাকে যে এটা তো আসলে আনডাইং সেক্টর ফ্যান্টম ডিমন সিক্রেট স্ক্রোল, আমাকে এটা বলুন যে শেষমেশ আপনি এটা কোথা থেকে পেলেন। সেনাপতি বলে যে আপনার জন্য এটা জানা জরুরি নয় যে আমি এটা কোথা থেকে পেয়েছি, বরং এটার ব্যবহার কিভাবে করতে হবে আপনার জন্য তো সেটা জানা জরুরি। আপনিও এটা জানেন যে এই স্ক্রোলের মধ্যে এত বেশি পাওয়ার আছে যে এটা যে কারোর বডির কেটে যাওয়া অঙ্গকে অনেকবার রিজেনারেট করতে পারে। আর আমার পুরো বিশ্বাস আছে যে আপনি খুব তাড়াতাড়ি এই টেকনিক শিখেও যাবেন, কারণ আপনি মার্শাল আর্ট ওয়ার্ল্ডের একজন খুবই মহান মার্শাল আর্টিস্ট, তাই এখন আপনার দেরি করা উচিত নয়, বরং যত জলদি সম্ভব এটার ব্যবহার করা উচিত। যার ফলে প্রিন্স জিউ সঙ্গে সঙ্গে এই স্ক্রোলের পাওয়ারকে ইউজ করতে শুরু করে নিজের লাভের জন্য, কিন্তু এমনটা করার জন্য আর নিজের হাতকে রিজেনারেট করার জন্য তাকে খুব বেশি পরিশ্রমও করতে হবে। এরপরে এখন আমাদের পরের সিনেই দেখানো হয় ইমমর্টাল গেটের সিক্রেট ল্যান্ডকে, যাকে বলা হয় কাংমিং প্ল্যাটফর্ম, যে জায়গায় আমরা দেখতে পাই ইয়ার্ন কিংকে, যেখানে তখনই তার কাছে তার সাথী চলে আসে আর এটা বলতে থাকে যে আমার এই কথাটা বুঝতে আসলো না যে শেষমেশ ট্রি ম্যান ভ্যালির সাহায্য নিতেই কেন হবে শাও চ্যানকে প্রাণে মারার জন্য, যেখানে এটা জেনেও যে এই যে ট্রি অ্যানসেস্টর আছে সে অলরেডি সিক্লুশনে আছে, আর এমনিতেও আমাদের কাছে একটা রাস্তা আছে ড্রাগন কিংকেও খোঁজার। তো তাহলে শেষমেশ আমরা এই শাও চ্যানের পিছনে কেন পড়ছি? আমাদের তো সোজা গিয়েই ড্রাগন কিংকে হাসিল করে নেওয়া উচিত, কারণ আমার মনে হয় না যে এর চেয়ে ভালো সুযোগ আমাদের কাছে আর কোনো হবে। যে কথা শুনে কিং চ্যাং তাকে বলে যে একটু চুপও হয়ে যাও, তুমি নিজের এই কথা দিয়ে আমার মাছগুলোকে ডিস্টার্ব করছো। কারণ তার পন্ডের ভেতর যে ছোট ছোট মাছ ছিল তাদের মধ্যে কিছু শিকারী মাছও ছিল, যাদের এক্সাম্পল দিয়ে কিং চ্যাং এটা বলতে শুরু করে যে যে কেউ এক্সিলেন্ট প্রিডেটর হয় সে সবসময় নিজের শিকার করার জন্য শান্ত পরিবেশের খোঁজে থাকে।
কারণ শান্ত পরিবেশে করা শিকার 100% মারাই যাবে। শিকার হতে চলা জীবের এমন মনে হয় যে সে তো বেঁচে যাবে, তার কাছে পালানোর সুযোগ হবে, কিন্তু সে ধীরে ধীরে করে এমন এক জালে ফেঁসে যাবে যে সে জানতেও পারবে না যে শিকারী তো এই সময়ের কবে থেকে অপেক্ষা করছিল। কারণ তারপর চোখের পলক ফেলতেই এমন একটা হামলা করা হয় যাতে শিকারের মৃত্যু হয়ে যায় আর শিকারীর কাজও পুরো হয়ে যায়। এখানে যে বড় মাছটি একটা ছোট মাছকে মেরেছিল, তো সেই লোকটা সঙ্গে সঙ্গে তাকে তুলে নেয় নিজের হাতে, কারণ কেবল এক ঝটকার সাথেই সে মারা গিয়েছিল। কিং চ্যাং বলে যে এই বেইমান দুনিয়াতে কখনো এত বেশি ইনোসেন্ট হয়ও না যে লোকেরা সেটাকে তোমার দুর্বলতা ভেবে তোমাকেই প্রাণে মেরে দেয়। আর কখনো কখনো বড় জিনিস হাসিল করার জন্য আমাদের খুবই বড় লাকেরও দরকার হয়, কারণ যদি লাক আমাদের সাথে না থাকে তো আমরা হাতে চলে আসা ট্রেজারকেও হারিয়ে ফেলব। আর সাথে সাথে আমাদের কখনো অন্যদের ওপরও ডিপেন্ডেন্ট থাকা উচিত নয়, সবসময় নিজের একটা ফুল প্রুফ প্ল্যানের সাথে তৈরি থাকা উচিত নিজের শিকারের জন্য। আমার এই কথাটা মনে রেখো যে যতক্ষণ ফল পেকে না যায় ওটাতে হাত লাগানো উচিত নয়, কারণ তারপর হয়তো ওটা খারাপ হয়ে যাবে বা আমরা ওটা কখনো হাসিল করতে পারবো না। যার ফলে ওই লোকটা বলতে শুরু করে যে ঠিক আছে, আমি এখন বুঝে গেছি, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি নিজেই শাও চ্যানকে নিজের হাতে প্রাণে মারব। কারণ এমনটা করার কারণে আমাদের যে ট্রি ম্যান ট্রাইবের সাথে অ্যালায়েন্স হয়েছে সেটাকে কায়েম রাখা যাবে, আর তারা আমাদের ওপর ভরসাও করতে পারবে। যার ফলে কিং চ্যাং তাকে নিজের কথা বেশ ভালোভাবে বুঝিয়েও দিয়েছিল। যে কাজ করার পর এখন সে পৌঁছে যায় জানালার কিনারে আর ছড়িয়ে দেয় নিজের উইংসগুলোকে, আর এই দৃশ্যও দেখতে বেশ কুল ছিল। কিন্তু কিং চ্যাংয়ের এই উইংস ছড়ানোর দৃশ্য দেখে তখনই ওই লোকটার নিজের পুরনো সময়ের কথা মনে পড়তে থাকে, যখন সে নিজের ক্ল্যানের নিয়ম ভেঙে দিয়েছিল, যার কারণে তার বডি থেকে তার ক্ল্যানের ডিভাইন মার্কও কেড়ে নেওয়া হয়েছিল। আর তার ওপর একটা এমন ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে এখন এই লোকটা কখনো তাদের ক্ল্যানে আসতে পারবে না, যাকে চিরকালের জন্য ডেমি গড ব্লাডলাইন থেকে বের করে দেওয়া হয় আর ফেলে দেওয়া হয় মরার জন্য। সে মরার জন্য তো যাচ্ছিলই, কিন্তু মাঝ রাস্তাতেই তার সাহায্য করেছিল কিং চ্যাং। সে তার সামনে একটা গডেসের রূপে আসে আর এটা বলে যে এই দুনিয়া কখনো ট্যালেন্টেড লোকেদের ট্যালেন্টের কদর করতে জানে না, কিন্তু এখন যেহেতু তোমার নিজেরই ক্ল্যান তোমাকে বের করে দিয়েছে, তো তাহলে কেন না তুমি এই সুযোগের ফায়দা তোলো আর জন্ম নাও নতুন করে, যার জন্য তোমাকে মরতে তো হবে না, কিন্তু একটা নতুন জিন্দেগি শুরু করতে হবে। যে সময় থেকে সেও ভেবে নিয়েছিল যে সে আগে গিয়ে নিজেকে বানাবে একটা গড, এই কারণে সেই সময় থেকেই এই লোকটা চিরকালের জন্য কিং চ্যাংয়ের গোলাম হয়ে গিয়েছিল। সে বলে যে যদি আমাকে আপনার হুকুম মানার জন্য নিজের প্রাণও দিতে হয় তাও আমি সেটা করে দেব, আমি আপনার জন্য যা কিছু করতে পারি আমি সেই সব কিছু করার জন্য তৈরি আছি। যেখান থেকে এখন সঙ্গে সঙ্গে কিং চ্যাং নিজের উইংস ছড়িয়ে সঙ্গে সঙ্গে উড়ে চলে যায়। যার পর এখন আমাদের পরের সিনেই দেখানো হয় শাও চ্যানের সাথে কোকোকে, কারণ শাও চ্যান নিজের তিনজনেই গোস্ট ফ্রেন্ডসকে ফেলে দেয় একটা ছোট পন্ডের ভেতর, আর সেটার ভেতরেই সে ঢালতে চলেছিল লাইফ নেক্টারকে। শাও চ্যান বলে যে আমি আশা করি যে লাইফ নেক্টারের পাওয়ারের সাহায্যে আমার এই তিনজনেই বন্ধু খুব জলদি রিকভারও হয়ে যাবে, কিন্তু যদি তবুও এমন না হয় তো তাকে এর জন্য আর কোনো রাস্তা বের করতে হবে। যার ফলে শাও চ্যান কিছুটা লাইফ নেক্টার ঢেলে দেয় ওই জলেরই ভেতর। লাইফ নেক্টার ওই জলে ঢালতেই যে ছোট ছোট ফুলের কুঁড়িগুলো ছিল সেগুলো আপনা আপনি ফুটতে শুরু করে, যেন দেখতে তো এমন লাগছিল যেমন কি তারা একটা নতুন জীবন পেয়ে গেছে। ওই জলের ভেতর থেকে কিছু খুবই বিউটিফুল ক্রিয়েচার্সও বাইরে বেরোতে থাকে, যে দৃশ্য দেখেই এখন চোখ খুলে যায় কোকোর, কিন্তু এখন সে এই জিনিসগুলোর ওপর বেশি ধ্যান দেয় না। শাও চ্যান বুঝতে পারছিল না যে শেষমেশ এখনও পর্যন্ত লাইফ নেক্টারের প্রভাব তার বন্ধুদের ওপর কেন হলো না, যেখানে এখন তখনই হঠাৎ করেই হয়ে যায় কারিশা। আর যে গোস্টের বডি পার্টসগুলো ছিল তাদের মধ্যে আপনা আপনি প্রাণ আসতে শুরু করে, যার কারণে তারা যেখান থেকেও ভাঙা ছিল তারা আপনা আপনি জুড়তেও শুরু করে। যে দৃশ্য দেখে তো শাও চ্যানও শকড হয়ে যায়, আর সে বলতে থাকে যে ফাইনালি এটা কাজ করে গেছে। এমনকি এর সাথে সাথে ওই তিনজনেই গোস্টের স্পিরিচুয়াল ফায়ারও অ্যাক্টিভেট হয়ে যায়, যা নিভে গিয়েছিল, যার কারণে ফাইনালি এই তিনজনের মধ্যে প্রাণ চলে আসে। আর তখনই একটা স্পিরিচুয়াল ফ্লাওয়ার জলের ভেতর থেকে বাইরে বেরোয় আর ওই তিনজনের বডিকেই রিফাইন করতে থাকে। দেখতে তো এমন লাগছিল যেমন কি এই তিনজনেরই পাওয়ার লেভেলও বাড়তে থাকছে, আর অ্যাকচুয়ালি হয়ও কিছুটা এমনই, কারণ এরা তিনজনেই তো ফিরে জ্যান্ত তো হয়েই গিয়েছিল, যার সাথে সাথে তিনজনেরই স্পিরিচুয়াল ফায়ারও অ্যাক্টিভেট হয়ে যায় আর তারা জ্যান্ত হয়ে যায়। যারা তিনজনেই এখন শাও চ্যানের সামনে একটা বেশ শানদার এন্ট্রিও মারে,
যাদের দেখে শাওচান বেশ খুশি হয়ে যায় আর তাদের বলতে থাকে যে ফাইনালি তোমরা রিকভার হয়ে গেছো, যার সাথে সাথে এদের লেভেলও বেড়ে গেছে আর এরা পৌঁছে গেছে ট্রান্সফরমেশনের 3rd স্টেজে। যাতে শাওচান লাইফ নেক্টারের আসল পাওয়ারের ব্যাপারে জেনে গিয়েছিল যে এটা কতটা অ্যামেজিং জিনিস। এরা তিনজনেই খুব খুশি হয়ে শাওচানের শুকরিয়া আদায় করতে থাকে, তাকে জড়িয়ে ধরে। শাওচান বলে যে ঠিক আছে আমিও খুব খুশি, কিন্তু এদের কথাবার্তা আর নড়াচড়া দেখে তখনই কোকোর চোখ খুলে যায়। কিন্তু যেই ওই তিনজনেই গোস্ট কোকোকে দেখে তো তারা সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় আর মরার নাটক করতে শুরু করে। শাওচান এদের বলছিল যে এ আমার বন্ধু যে আমাকে মিলেছিল লাইফ নেক্টার নেওয়ার সময়, আর এর নাম হলো আসলে কোকো। কিন্তু শাওচান নিজের তিনজনেই বন্ধুকে দেখে ভয় পেয়ে যায়, তার মনে হয় যে হয়তো এরা আবারও মারা গেছে। সে তাদের জাগানোর চেষ্টা করছিল যে জেগে যাও বন্ধুরা, শেষমেশ এখন তোমাদের কি হলো। আর কোকো এদের এই কথাবার্তা দেখে আবারও ঘুমিয়ে পড়ে। তখনই কিংয়ামার নিজের চোখ খোলে, যাকে দেখে শাওচানও শকড হয়ে যায়। সে নিজেও এটা বুঝতে পারছিল না যে শেষমেশ এরা তিনজনেই মরার নাটকই কেন করছিল। এরা তিনজন ওঠে আর শাওচানকে নিজের সাথে সাইডে নিয়ে যায়। শাওচান কিং অফ ইনকারনেশনকে বলে যে তোমার কারণে আমি গিয়েছিলাম ওই ভ্যালির ভেতর, আর তোমার কারণেই আমি ওই ট্রিকেও চুরি করেছিলাম। এখন আমি বুঝে গেছি যে তোমরা তিনজনেই আগে থেকে এই ব্যাপারে জানতে যে ওই ট্রিয়ের ওনার ছিল ওই কোকো, কিন্তু তবুও আমি তোমাদের কারণে একটা চোর হলাম আর ই ট্রিকেও চুরি করলাম। সে কিংই আমাকে জিজ্ঞেস করে যে আমাকে বলো তো যে শেষমেশ তোমরা আমাকে দিয়ে এই সব কিছু কেন করালে, যখন তোমরা জানতে যে এর কারণে সে রেগে যাবে, তবুও শেষমেশ এমন কেন করালে। কিন্তু যেই এরা কোকোর আওয়াজ শোনে তো আবারও মরার নাটক করতে শুরু করে। শাওচান বলে যে এবার থামো, মরার নাটক করা ছেড়ে দাও, আমি ওই লিটল ট্রিকে চুরি করার সব ইলজাম নিজের ওপর নিচ্ছি, চিন্তা করো না। আর ছোট কোকো তোমাদের কাউকেই কোনো ক্ষতি পৌঁছাবে না। কিন্তু এখন এদের পিছু করতে করতে আর শাওচানকে ট্র্যাক করতে করতে এখানে চলে এসেছে কিছু খতরনাক লোক, কারণ এদের এখানে নিয়ে এসেছে একটা ছোট ট্রি ম্যান। এই লোকেরা বলে যে শাওচান আমাদের এই ভ্যালির ভেতরেই মিলবে, যার অ্যামেজিং ফাইট সিন আমরা দেখব নেক্সট পার্টের ভেতর।